তোমাদের প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য 2024 সালে WBPSC মিসলেনিয়াসের যে পিলি এক্সাম অনুষ্ঠিত হলো গতকাল, সেই এক্সামে যে সমস্ত অঙ্ক এবং জিআই এর প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি ধারাবাহিকভাবে সলভ করব। তো প্রথমে দেখে নাও 2 নম্বর অঙ্কে কি রয়েছে। 2 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে কোনো মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, মানে 6.1/4% সুদের হারে কত বছরে কি হবে, দ্বিগুণ হবে কোনো একটা মূলধন। ঠিক আছে, আমাদের কত পার্সেন্টেজ বলা হয়েছে, 6.1/4% বলা হয়েছে। এটাকে আমরা যদি ভেঙে দেই তাহলে কত হবে, 4×6 = 24, একে 25, উপরে 25/4। এই পার্সেন্টের জন্য আমরা কি পাবো, নিচে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, উপরে থাকছে আমাদের 25 আর নিচে থাকছে আমাদের 400। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পার্সেন্টেজ সুদের হারটা আমরা এখানে লিখলাম 6.1/4%। এটা মানেই আমরা যদি ভেঙে লিখি তাহলে দেখতে পাচ্ছি 25/400। তার মানে আসল যদি আমাদের 400 টাকা হয় তাহলে আমাদের সুদ হচ্ছে কত টাকা, সুদ হয়ে যাচ্ছে আমাদের 25 টাকা। ঠিক আছে, আসল আমাদের 400 আর সুদ হচ্ছে 25 টাকা। তো এবার দেখো এটা কিন্তু এক বছরে 400 টাকার সুদ, এক বছরে 25 টাকা। আমাদের কি বলা হয়েছে, দ্বিগুণ হবে বলা হয়েছে। প্রশ্নে খেয়াল করে দেখো, দ্বিগুণ হওয়ার কথা বলা হয়েছে। কি দ্বিগুণ হবে, সুদ আসল মিলে দ্বিগুণ হবে। তাহলে সুদ আসল মিলে দ্বিগুণ হতে গেলে আমাকে কি হতে হবে, সুদটা কি হবে, আসলের সমান পরিমাণ হতে হবে। তাহলে এই যে 25 হচ্ছে আমাদের সুদ, এক বছরে আমাদের সুদ হয় কত টাকা, 25 টাকা 400 টাকায়। তাহলে আমাদের কত বছরে আমাদের আবার 400 টাকা সুদ হবে। তো 25-এর সাথে কত গুণ করলে আমাদের সুদ কত হবে, 400 টাকা হয়ে যাবে। তা দেখো 25 সাথে কত গুণ করলে 400 হবে, 16 গুণ করলে, তাই কি না, 16 গুণ করলে। তাহলে আমরা যদি 16 বছরের জন্য 400 টাকাকে খাটাই তাহলে কিন্তু আমরা আবার 400 টাকা সুদ পেয়ে যাব। তার মানে তাহলে সুদ 400, আসল 400, তাহলে 400 400 800, তার মানে আমাদের কিন্তু দ্বিগুণ হয়ে গেল টাকাটা, তাই কি না, সুদ আসলে আমাদের দ্বিগুণ হয়ে গেল। তাহলে আমরা উত্তর বলতে পারবো কি, 16 বছর আমাদের কিন্তু খাটাতে হবে। দেখো অপশন সি তে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধা রইলো না, তাই কি না। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে। খুব ভালো করে বুঝবে, তোমরা মাথায় রাখবে 2024 সালের 12ই জানুয়ারি যদি শুক্রবার হয়ে থাকে তাহলে আমরা সরাসরি বলতে পারবো 2025 সালের 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি, ঠিক আছে, 12ই জানুয়ারি কি বার হবে, আমরা অনায়াসেই বলতে পারবো যে একদিন পরে হয়। ঠিক আছে, সাধারণ বছর যদি হয় তাহলে কি হবে, একদিন পরে হয়, আর যদি লিপিয়ার হয় তাহলে দুদিন পরে হয়। তাহলে 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার বলা হয়েছে, 2024 সাল কি আমাদের লিপিয়ার বছর। তাহলে আমাদের 25 সালের 12ই জানুয়ারি আমাদেরকে মাথায় রাখতে হবে দুদিন পরে হবে। তাহলে শুক্রর পরে শনি রবি, ঠিক আছে, রবিবার হবে, এটা আমাদের কি হবে, রবিবার হবে। ঠিক আছে, এবার একটু খেয়াল করবে, যদি আমাদের 2024 সাল বা 25 সাল কোনোটাই যদি লিপিয়ার বছর না হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম, ধরে নাও যে 2024 সাল লিপিয়ার বছর নয়, তাহলে 2024 সালের 12ই জানুয়ারি যদি শুক্রবার আমরা বলতে পারি তাহলে 2025 সালের 12ই জানুয়ারি কিন্তু আমরা কি বলবো, অনায়াসে শনিবার বলে দিতাম। যেহেতু আমাদের দুটো বছরের মধ্যে একটা লিপিয়ার রয়ে গেছে এর জন্য আমাদের কি দুদিন যোগ করে বলতে হবে। আর সাধারণ যদি বছর হতো তাহলে কিন্তু সরাসরি একদিন পরে আমাদের শনিবার লিখলেই হতো। যেহেতু আমাদের 2024 সালটা লিপিয়ার, ওর জন্য আমরা দুদিন যোগ করে লিখবো। 2025 সালের 12ই জানুয়ারি কি বার হচ্ছে, রবিবার। এবার আমাকে বের করতে হবে 2025 সালের 7ই জুন। দেখো তাহলে কতদিন থাকছে, 12ই জানুয়ারি, 12ই জানুয়ারির পর থেকে আমরা দিন গুনবো। তাহলে জানুয়ারি মাস আর কতদিন থাকবে, 31শে মাস, তাহলে আমাদের আরো 19 দিন কিন্তু হাতে রইলো। তারপরে আমাদের ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে কতদিন থাকবে, আমাদের যেহেতু 2025 সাল লিপিয়ার নয় তাহলে 28 দিনে মাস হবে, তাহলে 28 যোগ করব। মার্চ মাস আমাদের 31 দিনে, 31 যোগ করলাম। এপ্রিল মাস আমাদের 30 দিনে, 30 যোগ করব। মে মাস আমাদের 31 দিনে, 31 যোগ করলাম। এবার জুন মাসের আমাদের কয় তারিখ পর্যন্ত বলা হয়েছে, 7 তারিখ, তাহলে 7 আমরা এখানে যোগ করব। তাহলে এবার টোটাল আমরা যোগ করে দিচ্ছি কত হচ্ছে দেখো, 7 একে 8, 8 আর একে 9, 9 9 18, 18 আর 8 হচ্ছে আমাদের 26, 6 হাতে 2, 2 হচ্ছে 5, 5 3 8, 8 3 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 13 আর একে 14, 146 বেরোচ্ছে। তোমরা মাথায় রাখবে এই যে দিনটা বেরোলো আমাদের এত দিন, এইটাকে আমাদের কি করতে হবে, 7 দিনে ভাগ করতে হবে। কারণ 7 দিন পর পর আমাদের কি হয়, বারগুলো ঘুরে ঘুরে আসে, মানে 7 দিনে 1 সপ্তাহ হয়। ওর জন্য আমরা এটাকে 7 দিয়ে ভাগ করবো। দেখো কত হচ্ছে, 7 দুগুণে এখানে 14, এখানে সরাসরি নামালাম, ওর জন্য এখানে 0 দিব। আর দেখো আমাদের যাচ্ছে না, তাই কিনা, এখানে আমাদের কি হচ্ছে, 6 অবশিষ্ট থাকছে।
তার মানে আমাদের রবির সাথে আমাদের 6 যোগ করতে হবে। আমাদের এই যে 12ই জানুয়ারি 2025 সালের 12ই জানুয়ারি হচ্ছে আমাদের রবিবার, তাহলে রবির সাথে আমাদের আরো 6 দিন যোগ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের কি পেয়ে যাবে, আমাদের 7ই জুন কত তারিখ সেটা আমরা পেয়ে যাবো। তাহলে 7ই জুন আমাদের কত হচ্ছে, 7ই জুন হচ্ছে আমাদের, রবির পরে 6 দিন যোগ করো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে আমরা বলে দেবো যে 2025 সালে 7ই জুন আমাদের আসবে শনিবার। খুব সহজভাবে কিন্তু আমি বললাম, আশা করি বুঝতে কোনো তোমাদের অসুবিধা নেই। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে, 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 1:3। তো রবি ও মধুর প্রথমে কয়টি করে বই ছিল? তো আমি ধরে নিচ্ছি রবির হচ্ছে 2 এক্সট্রা বই ছিল আর মধুর হচ্ছে আমাদের 3 এক্সট্রা বই ছিল। কে বই কিনেছে? দেখো এখানে বলা হয়েছে মধু 6টা বই কিনেছে, তাহলে 3x এর সাথে আমরা 6 যোগ করে দিলাম। আর উপরে কে আছে? উপরেরটা কিন্তু আমাদের রবি, কিন্তু সে বই কিনে নি, তাহলে আমাদের এখানে +0 লেখার দরকার নেই। তো এখানে 2x বাই 3x বাই 6, 2x বাই 3x প্লাস 6 সমান সমান আমাদের কি হবে, নতুন বইয়ের যে অনুপাতটা আছে সেটাকে আমরা লিখে দেবো 1/3, এটা লিখে দেবো। এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের x এর মান বেরিয়ে আসবে। দেখো 3 দুগুণে 6x আর সমান সমান 3x প্লাস 6, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এই প্যাটাকে বাম পাশে নিয়ে আসি, 6x থেকে যদি 3x বাদ দিয়ে দিই তাহলে আমাদের 3x হচ্ছে সমান সমান 6, অতএব x সমান সমান আমাদের কি হবে, 3 দিয়ে আমরা 6 কে ভাগ করলে 2 হবে। এবার x এর মান আমরা যদি বসিয়ে দেই, আমরা ধরে নিয়েছিলাম যে রবির বইয়ের সংখ্যা 2x, তাহলে 2 গুণ 2 সমান সমান আমরা প্রত্যেকে জানি 4, আর একটা হচ্ছে 3x, তাহলে কত হবে 3 গুণ 2, 3 দুগুণে 6, তাহলে আমাদের বলতে পারবো তাদের কাছে প্রথমে কটা করে বই ছিল, 4টা এবং 6টা। দেখো অপশন বি তে এটা কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা রইল না, ঠিক আছে। এটা আশা করি সমীকরণটা কিভাবে গঠন করলাম বুঝতে পেরেছো। প্রথমে বই ছিল রবির 2x টা আর মধুর ছিল 3x টা, তো মধু আরো 6টা কিনেছে, ওর জন্য মধুর সাথে 6 যোগ করে দিলাম, সমান সমান আমাদের নতুন অনুপাত 1:3 ছিল, ওটাকে সমান সমান দিয়ে লিখে দিলাম 1/3, তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। নেক্সট প্রশ্ন দেখো 7 নাম্বার অঙ্কটিতে কি বলা হচ্ছে যে 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? ঠিক আছে, 1 থেকে 7-এর মধ্যে আমাদের 7/11 ভগ্নাংশটি কতগুলো আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমাদের 7 মানে কি এটা একটু ভালো করে বুঝবে, আর 1 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 কে আমরা এভাবে লিখতে পারি 11/11, এটা মানে কিন্তু 1, তাই না। 11 দিয়ে 11 কে কাটলে আমরা 1 পেয়ে যাবো, ডট ডট ডট। এখান থেকে আমাদের 7-এর মধ্যে বলা হয়েছে, তাই না, 7-এর মধ্যে বলা হয়েছে, তো 7 বলতে আমরা কি লিখতে পারি, উপরে 77/11, তার মানে আমাদের বলছে 1 বলতে আমরা কি লিখলাম 11/11, তার মানে 1 কাটাকাটি করলে এখান থেকে আমাদের কি পর্যন্ত যেতে হবে, 7 পর্যন্ত, মানে 77 ভাগ হচ্ছে 11, তার মানে 11 দিয়ে যদি আমরা 77 কে ভাগ করি আমাদের কিন্তু 7 আসবে। তো এর মধ্যে কতগুলো আমাদের 7/11 ভগ্নাংশটি রয়েছে, এই যে 7/11 ভগ্নাংশটি রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো 7/11 এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে, লেখো 2 দিয়ে গুণ করলে কত হবে 14/11, ঠিক আছে। তারপরে 3 দিয়ে গুণ করো 21/11, তারপরে 4 দিয়ে গুণ করো 4 7 28/11, তার 5 দিয়ে 5 7 35/11, ঠিক আছে। তারপরে তোমার 6 দিয়ে 6 42/11, আরো যাবে দেখো 6 দিয়ে দিলাম, তো 7 দিয়ে 7 7 49/11, তারপরে আমাদের 7 8 56/11, তারপরে দেখো 7 নং 63/11, ঠিক আছে। 7 নং 63, 7 10 আমাদের 70/11, তারপরে আমাদের কি 7 11 77/11। কিন্তু দেখো এবার আমরা কিন্তু সবগুলো নিতে পারবো না, যেহেতু আমাদের দেখো বলেই দেওয়া আছে 1 থেকে 7-এর মধ্যে নিতে হবে, এটা তো 7, 11/7 মানে 7-এর মধ্যে বলা হয়েছে, আমাদের 7 পর্যন্ত কিন্তু বলা হয়নি, তাহলে এটা বাদ প্রথমেই। আবার 1 থেকে বলা হয়েছে, এই যে 7/11 এটা কিন্তু 1-এর থেকে ছোট, তাহলে এই দুটো কিন্তু আমাদের আগেই বাদ হয়ে গেল। তাহলে কটা সংখ্যা থাকছে দেখো, এখানে 1টা 2টো 3 4 5 6 7 8 9, 9টা থাকছে। অতএব আমরা অপশন সি তে কিন্তু সঠিক অ্যান্সার বলে দেবো। যারা অপশন সি করেছে তাদের প্রত্যেকে কিন্তু সঠিক অ্যান্সার। কেন আমি দুটো বাদ দিলাম, যেহেতু আমাদের 1 থেকে বলা হয়েছে, যেহেতু 7/11 তো 1-এর থেকে ছোট, তাহলে এটা হবে না, তাই না। 1-এর থেকে 7-এর মধ্যে, আর এই যে 77/11 এটা তো 7, তো 7 পর্যন্ত নেওয়া যাবে না, আমাদের 7-এর মধ্যে বলা হয়েছে, এর ভেতরে, তো আমরা এর জন্য গুণে দেখলাম 9টা রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 15 নাম্বার কি বলা হচ্ছে, 15 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এ একটি কাজ 9 দিনে এবং বি কাজটি 6 দিনে করে,
তাদের সাথে সি কাজে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? আমি টোটাল ওয়ার্ক, এই ধরনের অঙ্ক আসলে কি করে করব, টোটাল ওয়ার্কটা ধরে নেব, মনে মনে ধরে নেব যে কোনো একটা সংখ্যা, কিন্তু আমরা এমন একটা সংখ্যা ধরবো যাতে এই যে সংখ্যাগুলো আমাদের দেওয়া রয়েছে সেগুলো দিয়ে ভাগ করা যায়, 9, 6, 3 দিয়ে ভাগ করা যায়, এমন একটা সংখ্যা হচ্ছে 18। আমি ধরে নিলাম কি যে 18টি চেয়ার তৈরি করতে হবে, ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 18টা চেয়ার তৈরি করা। তাহলে বলো তো এ এক এক দিনে কটা করে চেয়ার তৈরি করতে পারে? তুমি প্রত্যেকে পারবে, 9 দিনে সে টোটাল কাজ করতে পারে, তাহলে টোটাল চেয়ার 18টা তৈরি করতে হবে। তাহলে সে একদিনে কটা চেয়ার তৈরি করতে পারে? 18 ভাগ 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিনে হচ্ছে এ 2টো চেয়ার তৈরি করতে পারে। তাহলে বি কটা করতে পারে? দেখো 18টা চেয়ার টোটাল, তো তার কয়দিন সময় লাগে সম্পূর্ণ কাজ করতে? 6 দিন। তাহলে কটা করে চেয়ার তৈরি করে? তিনটা করে এক এক দিনে চেয়ার তৈরি করে। এবার দেখো এ আর বি যদি দুজন একসাথে কাজ করতে আরম্ভ করে তাহলে 3টা করবে বি এবং এ করবে 2টা চেয়ার, তাহলে 3 2 5টা চেয়ার কিন্তু কে তৈরি করতে পারছে? এ আর বি মিলে 5টা চেয়ার কিন্তু তৈরি করতে পারছে এক এক দিনে। তো এবার বলা হয়েছে সি তাদের সাথে যুক্ত হলে 3 দিনে তারা কাজটা শেষ করে, তাহলে এ বি সি মিলে 3 দিনে করে। তাহলে একদিনে যদি এ আর বি মিলে 5টা চেয়ার তৈরি করে তাহলে 3 দিনে কটা চেয়ার তৈরি করবে? প্রত্যেকে বলবে 3 5 15টা চেয়ার তৈরি করবে। তো টোটাল কাজটা আমরা ধরে নিয়েছিলাম 18টা চেয়ার তৈরি করা, তার মধ্যে 15টা চেয়ার কে তৈরি করেছে? এ আর বি মিলে তৈরি করে ফেলেছে 15টা চেয়ার। তাহলে 18টার মধ্যে কটা চেয়ার বাকি থাকলো? আমরা বিয়োগ করে দেব, 3টা চেয়ার বাকি থাকলো। এই 3টা চেয়ার কে তৈরি করেছে? কে তৈরি করেছে? অবশ্যই সি তৈরি করেছে, তাই না? এই সি কিন্তু 3টা চেয়ার তৈরি করেছে। কয় দিনে তৈরি করেছে? কয় দিনে? 3 দিনে তৈরি করেছে, যেহেতু তারা 3 দিনে সম্পূর্ণ কাজটা করেছিল। তাহলে সি 3 দিনে 3টা চেয়ার তৈরি করে। তাহলে তুমি বলো একটা চেয়ার তৈরি করতে তার একদিনে কটা চেয়ার তৈরি করবে? 3 দিনে 3টা চেয়ার, তাহলে একদিনে সে একটা চেয়ারই তৈরি করে। একটা চেয়ার তৈরি করতে তার কি লাগে? 1 দিন সময় লাগে। এটা কার? এটা সি এর। তাহলে 18টা চেয়ার টোটাল কাজ, তাহলে 18টা চেয়ার তৈরি করতে সি এর কতদিন সময় লাগবে? অবশ্যই 18 দিন সময় লাগবে। 18 দিন সময় লাগলো, তার মানে 18টা চেয়ার তৈরি করতে 18 দিন সময়, মানে তার টোটাল কাজ করতে কতদিন সময় লাগছে? 18 দিন সময় লাগছে। অপশন ডি তে কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। একদম সহজভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা থাকার কথা না। পরের প্রশ্ন দেখো, 21 নাম্বার কি বলা হচ্ছে? বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। তো দেখো এখানে কোনটা আমাদের সঠিক হবে একটু মাথায় রাখবে। অমূলদ সংখ্যা কোনগুলো? ঠিক আছে, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা কি যায় না, ঠিক আছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। এটা একটু মাথায় রাখবে। এই অমূলদ সংখ্যাগুলো কিন্তু আবৃত দশমিক হয় না, ঠিক আছে। তোমরা একটু মাথায় রাখবে যে অমূলদ সংখ্যা যোগ করে দুটো অমূলদ সংখ্যা যোগ করে কখনো কখনো অমূলদ আসতে পারে, আবার মূলদ আসতে পারে, এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। তার জন্য আমরা কিন্তু অপশন সিটাকে সঠিক বলবো, যে দুটো অমূলদ সংখ্যা যোগ করে কখনো মূলদ আসে কখনো বা অমূলদ আসে, ওর জন্য আমরা কিন্তু অপশন সি এটাকে আমরা সঠিক অ্যান্সার হিসাবে নেব, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 26 নাম্বার একটা জিআই এর প্রশ্ন রয়েছে। কি বলছে এখানে? 5 7 8 এটা একটা সিরিজ, 6 8 12 এটা একটা সিরিজ, আর 7 9 তারপরে কত হবে? দেখো এখানে সেমিকলন দেওয়া আছে, ঠিক আছে, টোটালটা কিন্তু একটা সিরিজ নয়, এই সেমিকলন দেওয়া আছে, তার মানে এতটা একটা, এতটা একটা, আর এটা একটা, ঠিক আছে। তো দেখো 5 7 8 কি করে আসছে? 5 7 গুণ করলে কত হয়? 5 7 35 হচ্ছে, তাই না? এই 3 আর 5 যোগ করে দিলে আমাদের কত হচ্ছে? 8। এই দেখো 8টা কিন্তু এখানে লেখা হলো। একই রকম ভাবে পরটা দেখো, 6 গুণ 8 6টা 48, 48 4 আর 8 যোগ করলে কত হচ্ছে? 12। দেখো এই 12টা কিন্তু এখানে লেখা হয়েছে। তাহলে পরেরটা আমাদের একই রকম ভাবে হবে, 7 গুণ 9 7 নং 63, আর এই যে 6 আর 3 যোগ করে দিলে আমাদের 9। অপশন দেখো এই যে ডি তে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন 35 নাম্বার দেখো কি বলা হচ্ছে? ঘড়িতে 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে? 9টা 15 যখন বাজবে তখন ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে? একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা ধরে নাও একটা ঘড়ি, এখানে 12টা বাজে, এখানে আমাদের 6টা, এখানে আমাদের 3টা, এখানে আমাদের 9টা, ঠিক আছে। এবার যখন 9টা 15 কথা বলা হয়েছে, এখানে তাহলে আমাদের ঘন্টার কাঁটাটা থাকবে, এখানে ঘন্টার কাঁটাটা থাকবে, আর 15 বলতে আমাদের 3-এর কাছে থাকবে মিনিটের কাঁটাটা। এবার দেখেই তুমি বুঝতে পারছো মোটামুটি এখানে 180 ডিগ্রি থাকার কথা, কিন্তু যেহেতু এই যে ঘন্টার কাঁটা 10 থাকে, তাই না, এখানে 11 থাকে, যাই হোক লিখলাম। তো দেখো এবার কি বলছে যে 9টা 15 বলতে আমাদের কিন্তু এইরকম চিত্র থাকবে, এখানে 9-এর কাছে থাকবে আমাদের ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা থাকবে 3-এর কাছে, মোটামুটি আমাদের কত হচ্ছে? 180 ডিগ্রি, তাই তো। এবার একটু মজার ব্যাপার হচ্ছে যে এই যে যেহেতু
যখন একদম 9টা বাজবে, যখন 9টা বেজেছিল ঘড়িতে, মানে এই মিনিটের কাঁটাটা যখন 12-র কাছে ছিল, তখন কিন্তু ঘন্টার এই কাঁটাটা সরাসরি একদম 9-এর সোজাসুজি ছিল, একদম সোজাসুজি। কিন্তু যেহেতু 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, এই 15 মিনিটের জন্য কিন্তু এই 9-এর কাঁটা ঘন্টার কাঁটাটা কিন্তু 9-এর ঘরের থেকে 10-এর ঘরের দিকে সামান্য একটু সরে যাবে, তাই কি না? একদম সোজাসুজি 9-এর ঘরে থাকবে না, একটু বেঁকে অবস্থান করবে, কারণ 10-এর দিকে যেতে শুরু করবে 9টা 15-তে, যেহেতু 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে তুমি বোঝো যে আমাদের ঘন্টার কাঁটাটা এই 15 মিনিটে কত ডিগ্রি আমার সামনের দিকে এগিয়ে যাবে, 10-এর দিকে কতটা এগিয়ে যাবে, সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে 1 ঘন্টা সময়ে কত ডিগ্রি কোণ হচ্ছে যেতে পারে ঘন্টার কাঁটাটা। 1 ঘন্টা সময়ে আমাদের 9 থেকে 10-এর ঘরে যেতে পারে। তার মানে হচ্ছে এখানে কতগুলো ঘর থাকে ছোট 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 করে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে কিন্তু আমাদের টোটাল 9 থেকে 10 পর্যন্ত এই যে এক একটা খোপ, এটা কিন্তু 30 ডিগ্রি করে পার্থক্য, এটা তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? এখানে দেখো 12, 1, 2, 3 থাকে। তো এই যে এক একটা খোপ কিন্তু 30 ডিগ্রি করে, 12 থেকে 1 পর্যন্ত 30 ডিগ্রি, 1 থেকে 2 পর্যন্ত 30 ডিগ্রি, আবার 3 পর্যন্ত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে 9 থেকে 10-এর মধ্যে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণ কিন্তু আমাদের ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যেতে পারে, ঠিক আছে? 30 ডিগ্রি কোণ অতিক্রান্ত করতে পারে 1 ঘন্টায়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে 1 মিনিটে সে কতটা অতিক্রান্ত করবে, তাহলে 30 ভাগ আমাদের 60। তাহলে 1 মিনিটে আমরা দেখতে পাচ্ছি কত, 1/2, 1/2 ডিগ্রি পথ কিন্তু যেতে পারে। কে যেতে পারে? একটা ঘন্টার কাঁটা 1 মিনিটে, ঠিক আছে? 1 মিনিটে 1/2 ডিগ্রি যেতে পারে। এবার আমাদের বলা হয়েছে 15 মিনিট অতিক্রান্ত হয়েছে, তাহলে 15 মিনিটে সে কত ডিগ্রি যাবে? আমরা 15 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 দিয়ে 15কে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 7.5, 7.5 ডিগ্রি সে কিন্তু এগিয়ে যেতে পারবে। তাহলে কি হবে? 7.5 ডিগ্রি কিন্তু আমাদের এই যে 180 ডিগ্রিটা ছিল, তার থেকে কিন্তু আমাদের 9-এর কাঁটাটা সামনের দিকে 7.5 ডিগ্রি এগিয়ে গেছে। তাহলে আমাদের এখানে কতটা ডিগ্রি এখন কোণ করে আছে? এর জন্য আমাদের এখান থেকে 7.5 ডিগ্রিটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 7.5 ডিগ্রি যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের হবে 172, 172 ডিগ্রি কোণ কিন্তু আমাদের করে থাকবে, তাই কিনা? এই যে 172, এখান থেকে এতটা কোণের মান কত হবে? 172, বলছে 172 ডিগ্রি কোণ কিন্তু করে থাকবে। কিন্তু দেখো আমাদের অপশনের মধ্যে কিন্তু কোনোটাই নেই, ঠিক আছে? তো কাছাকাছি আমরা মোটামুটি এই যে অপশন ডিটাকে দিয়ে রাখবো। এটা অবশ্যই উত্তরটা ভুল রয়েছে, আমাদের 172 বলছে দিতে হতো, যেহেতু এখানে দেওয়া নেই তো আমরা 180 ডিগ্রিটাকেই দিয়ে দেবো, ঠিক আছে? আবার তোমরা, আমি কিন্তু এই কোণটাকে, এই সোজাসুজি কোণটাকে মানে হিসাব করলাম। তোমরা যদি আবার এইটাকে হিসাব করতে, বড় কোণটাকে, তাহলে কিন্তু তোমাদের কি হতো বলতো? এই 180 ডিগ্রির সাথে আমাদের কিন্তু 7.5 ডিগ্রি কি হতো? যোগ হয়ে যেত। তখন কিন্তু আমাদের উত্তরটা কত আসতো? 187 ডিগ্রি, এটা কিন্তু আমাদের বলছে উত্তরটা কিন্তু আসতো, ঠিক আছে? যদি বড় কোণটা নাও, বৃহৎ কোণটা, তাহলে এটা নিতে হবে, আর ছোট কোণটা নিলে 172 ডিগ্রি নিতে হবে। যেহেতু আমাদের দুটো অপশনের মধ্যে কোনোটাই নেই, আমি ডি নাম্বারটা নিয়ে নিলাম। পরেরটা দেখো, 38 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে যে 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। আমরা সূত্র জানি n × n + 1/2, এটা দিয়ে আমরা হিসাব করতে পারি যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল। n বলতে সবচেয়ে শেষের সংখ্যাটা, তাহলে 100, এখানে 100, n এর মান 100 + 1 আর নিচে 2, 2 দিয়ে যদি আমরা কাটি, এটা হচ্ছে আমাদের 50, আর এখানে কত হচ্ছে? 50 × 101। এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে কত আসবে আমাদের? 5 অক্ষে 5, 0, 5, আর এখানে পেছনে একটা 0, তাহলে 5050। অপশন বি তে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন, 39 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? 39 নাম্বার, মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পরে মিতা আরো 500 টাকা যোগ করে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা ও অরুণের লাভের পরিমাণ কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি এগুলো অঙ্কর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মাস হিসাবে মূলধন বের করতে হয়, ঠিক আছে? কার কত টাকা মাস হিসাবে মূলধন হলো সেটা আমাদেরকে বের করতে হয়। তো আমরা এখান থেকে এই যে জিরো গুলো আছে না, এগুলো সবগুলোকে মনে মনে বাদ দিয়ে দেবো, যেহেতু জিরো গুলো কাটাকাটি হয়ে যাবে, তো আমি আগে থেকেই বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জিরো গুলো আমি মনে মনে আগেই বাদ দিয়ে দিচ্ছি। ধরে নাও তাহলে 7 টাকা। কেন বাদ দিলাম? সবগুলোর ক্ষেত্রেই কিন্তু দুটো জিরো আছে, ওর জন্য বাদ দিতে পারলাম। যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বাদ দিতে পারতাম না, এটা কিন্তু মাথায় রাখবে। আবার সবসময় জিরো বাদ দিলে হবে না। তো দুটো জিরো, দুটো 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 করে সবগুলো থেকে টাকা থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তো এবার দেখো 7 টাকা মিতা কি করছে, এবং সে ব্যবসা শুরু করলো 4 মাস পরে। তাহলে 7 টাকা মিতা মিতা আর হচ্ছে ইস্টু অরুণ, এদের আমি কি বের করব? মাস হিসাবে মূলধনটা বের করব। তো দেখো 7 টাকা মানে 700 টাকা, তার কত মাস কেটেছে? 4 মাস। আমি সুবিধার জন্য দুটো শূন্য বাদ দিয়ে হিসাব করলাম, তাহলে 4 মাস কেটেছে, ঠিক আছে? কয় টাকা? 7 টাকা, মানে 700 টাকা। এটা 4 দিয়ে আমরা সাথে সাথে গুণ করে দিলাম,
তার সাথে দেখো আবার কি বলেছে 4 মাস পরে সে আরো 500 টাকা জয়েন করেছে, তাহলে 700 আর 500তে 1200, 1200-র পিছনে দুটো শূন্য আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 12। ঠিক আছে, এই 1200 টাকাটা মানে 12 টাকাটা বাকি আরো 8 মাস, 1 বছরের 8 মাস বাকি রয়েছে। প্রথমে 4 মাস খাটলো 7 টাকা করে, আর 12 টাকা কয় মাস খাটলো? 8 মাস। তাহলে ওর জন্য আমরা একটা গুণ করে দিলাম, তাহলে তার মাস হিসাবে মূলধন কত হলো? 7 গুণ 4 যোগ 12 গুণ 8 ইস টু, এবার দেখো অরুণের মূলধনটা আমরা বের করব। অরুণের মূলধন কি বলা হয়েছে? সে 900 টাকা নিয়ে নেমেছিল। ঠিক আছে, কয় মাসের জন্য? সেই 4 মাসের জন্য, একই সময়। তাহলে 4 নং 36, আমরা শূন্যটা বাদ দিয়ে দিলাম, 36 হলো। তারপরে কি বলা হচ্ছে দেখো, বাকি যে আমাদের 8 মাস থাকলো, সে কিন্তু কি করেছে? 300 টাকা সেখান থেকে তুলে নিয়েছে। তাহলে 900 টাকা থেকে 600 টাকা হয়ে গেল 300 টাকা তুলে নেওয়ার জন্য। তাহলে সেই 600 টাকা কিন্তু তার 8 মাস কেটেছে, তাহলে 6 48 হয়ে গেল। এটাকে আমরা যোগ করে দিচ্ছি। দেখো এখানে 28 প্লাস হচ্ছে 8 বারং আমাদের কত? 6 হাতে 1 9 96, এটা হচ্ছে। আর এখানে আমাদের ইস্টু হচ্ছে 36, 6 8 কত? 8 6 14 4 হাতে 1 8 84, এটা কত হচ্ছে? 8 6 14 4 হাতে 1 10 12 124 ইস্টু আমাদের 84। এটাকে কাটাকাটি করে দাও, কত হচ্ছে? 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 3 4 12 31, আর 4 দুগুণে 8 4 ওকে 4 31 ইস্টু আমাদের কত হচ্ছে? 21 হচ্ছে, তাই কি না? এবার দেখো 31:21 আমাদের কি বের করতে হবে? টোটাল লাভের পরিমাণ 1720, এর মধ্যে থেকে যে মিতার টাকা অরুণের টাকা বের করতে হবে। তাহলে 31 বাই আমাদের দুটোকে যে যোগ করে দেই, তাহলে আমাদের হচ্ছে 52। 52-র মধ্যে 31 টাকা কে পাবে? আমাদের মিতা পাবে। তাহলে 1720 টাকার মধ্যে সে কত টাকা পাবে? দেখো 52 দিয়ে আমরা এটাকে কাটাকাটি কিন্তু করতে পারবো না, আমাদের মিলবে না কাটাকাটিটা। তার মানে আমাদের পূর্ণ সংখ্যা উত্তর আসছে না। পূর্ণ সংখ্যা উত্তর আসছে না, দেখো কোনোটাই কিন্তু আমাদের দশমিকে দেওয়া নেই। তার মানে আমরা বলতে পারবো কি, আমাদের কিন্তু অপশনের একটা সাথেও মিলবে না। আমাদের অপশন ডি এর জন্য আমরা সঠিক অ্যান্সারটা বলে দেবো, যেহেতু মিলছে না। ঠিক আছে, তারপরে দেখো 49 নাম্বার অঙ্কে কি বলছে? রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 20% লাভ, মানে 100 টাকায় কিনলে তোমাকে 120 টাকায় বিক্রি করতে হবে, তাহলে তোমার 20% লাভ। তাহলে 115 টাকায় কিনলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? ওর জন্য 115 দিয়ে গুণ করে দাও, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে 6 2 দিয়ে 5, এবার 5 দিয়ে কাটো, 5 অক্ষে 5 5 দুগুণে 10 3 5 15, তাহলে 23 আর 6 গুণ করে দাও, 3 6 18 8 হাতে 1 6 দিনে 12 আগে 13, 138 টাকা আমরা পেয়ে গেলাম। 138 টাকা বিক্রি করলে তার কিন্তু আমাদের 20% লাভ হবে। নেক্সট 52 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 52 নম্বর অঙ্কে বলা হচ্ছে অমল বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। অমল কি বলেছে? 500 টাকা 9 মাসের জন্য, এবং বিমল কিছু টাকা, সেটা বলা নাই আমাদের, 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা করে। মোট লাভ 69 টাকা হলে বিমল 46 টাকা লাভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল সেটা আমাদেরকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি বিমল X টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, এবার দেখো 500 টাকা 9 মাসের জন্য খাটিয়েছে কে? এটা খাটিয়েছে কিন্তু হচ্ছে অমল। তাহলে তার মাস হিসাবে মূলধন কত? তাহলে 500 ইন্টু 9, এটা হচ্ছে তার মাস হিসাবে মূলধন। ঠিক আছে, এবার দেখো বিমলের মাস হিসাবে মূলধন কত? আমি ধরে নিলাম যে বিমলের মূলধন হচ্ছে X টাকা, সে কয় মাসের জন্য খাটিয়েছে? 6 মাসের জন্য। তাহলে 500 ইন্টু 9 ভাগ X ইন্টু 6 কেন লিখলাম? এটা মাস হিসাবে মূলধন তৈরি হয়ে গেল। এবার মাস হিসাবে মূলধন যেটা হয় সেটাকে যদি আমরা অনুপাত করে দেই, তাহলে কিন্তু আমরা লাভ্যাংশের অনুপাতটা পাই। মূলধনের অনুপাতটাই আমাদের লাভ্যাংশের অনুপাত। তো লাভ্যাংশের অনুপাত কত হবে? বিমলের লাভের পরিমাণ আমাদেরকে বলা হয়েছে 46 টাকা, লিখলাম। আর তাহলে অমলের লাভ কত? টোটাল লাভ যদি 69 টাকা হয়, তার মধ্যে বিমল যদি 46 টাকা হয়, তাহলে অমলেরটা কত? আমরা 69 থেকে আমরা 46টা বাদ দিয়ে দেবো, তাহলে সেটাই হচ্ছে আমাদের বিমলের। তাহলে কত হবে? 23 টাকা। তাহলে আমরা উপরে লিখে দিলাম 23। এবার আমরা কোনাচা গুণ করবো, এক্স এর মান বের করবো, আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে 23 ইন্টু এক্স ইন্টু 6, এখানে হচ্ছে 46 ইন্টু 500 ইন্টু 9, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে দিচ্ছি। ঠিক আছে, 46 ইন্টু 500 ইন্টু 9, আর এখানে আমাদের কত হবে? 23 ইন্টু 6। 23 দিয়ে দেখো, 23 দুগুণে 46, 2 দিয়ে আমরা এটা কাটবো, 3 দুগুণে 6, 3 দিয়ে আমরা কাটবো, 3 3 9, 3 5 1500, আমাদের পেয়ে গেলাম যে এক্স এর মান 1500 টাকা। এটাই কিন্তু আমাদের বিমলের যে ব্যবসার পুঁজি ছিল। তাহলে অপশন বি তে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। খুবই সহজ। পরের প্রশ্ন দেখো, মূলদ সংখ্যার মান কি হবে? মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরে কোনোটিই নয়। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, মূলদ সংখ্যা সবসময় মাথায় রাখবে যে আবৃত দশমিকে প্রকাশ, যেরকম মূলদ সংখ্যার উদাহরণ কি?
তোমার 3, 4 এগুলো মূলদ সংখ্যা, আবার 7/2 এটাও একটা মূলদ সংখ্যা, বা ধরো 4.2 দিয়ে এখানে আবৃত দশমিক থাকলো, এটাও একটা মূলদ সংখ্যা। তো দেখো এই 3-এর ক্ষেত্রে কি আবৃত দশমিক আছে? নাই। আবার এখানে 4/4.2 2 এর মাথায় আবৃত দশমিক, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। তো তোমরা একটু দেখবে, মাথায় রাখবে যে মূলদ সংখ্যায় কি হতে পারে, আবৃত দশমিকে প্রকাশ সবসময় যে থাকবে এমনও না, আবার থাকবে না এমনও নয়। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে আবৃত দশমিকে হচ্ছে প্রকাশযোগ্য, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা এটা বলতে পারবো না যে আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, এটা আমরা বলতে পারবো না। আবৃত দশমিকে যে সবসময় প্রকাশযোগ্য, এটাও আমরা বলতে পারবো না। আবার আবৃত দশমিকে প্রকাশযোগ্য আমরা স্বাভাবিকভাবে এটা কিন্তু বলতে পারি। ঠিক আছে, আমাদের 53 এ এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলে আসো। আমাদের কি বলা হয়েছে যে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে কোনটা আমাদের রাখা সম্ভব? 5টা ঝুড়ির কথা বলা হয়েছে। এখানে দেখো প্রথম অপশনেই বলা হয়েছে 2টি ঝুড়িতে 3টি করে, তাহলে 2টি ঝুড়িতে 3টি করে, তাহলে এখানে আমি ঝুড়ির কথাটা লিখে দিচ্ছি, ঝুড়ি আর হচ্ছে আমাদের কমলা 2টি ঝুড়িতে 3টি করে, তার মানে আমাদের 6টা হয়ে গেল। টোটাল আমাদের কত হতে হবে বলতো? টোটাল আমাদের 12টি হতে হবে, তার বেশি হওয়া যাবে না। আবার কি বলা হচ্ছে, 3টি ঝুড়িতে 2টি করে, 3টি ঝুড়িতে আমাদের 2টি করে, তাহলে আমাদের কত হচ্ছে? 3 দুগুণে 6। দেখো টোটাল 12টা ঝুড়ি, 12টা কমলা লেবু হয়ে গেল, এবং আমাদের ঝুড়ির সংখ্যাও কিন্তু 3 2 5টা হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু এই অপশনটাকে নিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখো বলছে এই সি অপশনটাও কিন্তু আমাদের মিলে যাচ্ছে। সি অপশনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, 4টে ঝুড়িতে আমাদের 2টি করে সমান সমান 8টা কমলা লেবু, আবার 1টে ঝুড়িতে 4টে কমলা লেবু, তাহলে 4 কে 4, তাহলে আমাদের কমলা লেবুর সংখ্যাও 12 হচ্ছে, আর আমাদের ঝুড়ির সংখ্যা 4 আর 1 5 হচ্ছে। এটাও কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, অপশন সিটাও সঠিক, এটাও সঠিক। তারপরে দেখো কিন্তু বি নাম্বারটা আমাদের মিলবে না। ঠিক আছে, তোমরা এ অথবা সি যে কোনো একটা করলেই আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। তো দেখো এই বি নাম্বারটা মিলছে না, কারণ আমার এখানে 3টে ঝুড়ি, তারপরে আবার 2টো ঝুড়ি 5টে, আর এখানে একটা ঝুড়ি, তাহলে 6টা ঝুড়ি হয়ে যাচ্ছে। তো 6টা ঝুড়ির কথা আমাদের চলবে না, আমাদের যেহেতু 5টা ঝুড়ির কথা বলেছে, বি হবেই না। এ আর সি দুটোই কিন্তু সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 63 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে যে 120 কিমি দূরত্বে বিশিষ্ট 2টি স্টেশনে থেকে বিপরীতমুখী 2টি ট্রেন যথাক্রমে 60 কিমি ঘন্টা এবং 30 কিমি ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পরে প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? তো ধরো এখানে একটা স্টেশন আর এখানে একটা স্টেশন, এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বি লিখে দিলাম। এখান থেকে আমাদের ধরে নাও দ্রুতগামী ট্রেনটা ছাড়বে, যেটা আমাদের গতিবেগ কত আছে? 60 কিমি পার ঘন্টা আছে, এটা 60 কিমি পার আওয়ার আছে, আর এদিককার থেকে যেটা আসবে সেটা 40 কিমি পার আওয়ার আছে। ঠিক আছে, এবার খেয়াল করো, এ কি করেছে? অধিক গতি সম্পন্ন 40 মিনিট যাত্রা করেছে। 40 মিনিটে সে কতটা পথ যাবে? আমাদের যেহেতু 60 কিমি বলা হয়েছে গতিবেগ, তাহলে 60 কিমি ঘন্টায়, তার মানে 1 মিনিটে সে কতটা যাবে? 60 মিনিটে 60 কিমি যায়, তাহলে 1 মিনিটে 1 কিমি যাবে। 1 মিনিটে সে কত যাবে? 1 কিমি যাবে। যেহেতু আমাদের গতিবেগটা কত দেওয়া আছে? 60 কিমি পার ঘন্টা, তাহলে 60 কিমি পার ঘন্টা মানে 60 মিনিটে 60 কিমি, তাহলে 1 মিনিটে 1 কিমি, তাহলে 40 মিনিটে সে কতটা পথ যাবে? 40 মিনিটে তুমি প্রত্যেকেই পারবে 40 কিমি পথ যেতে পারবে, 40 কিমি পথ যাবে 40 মিনিটে। ধরে নাও এখানে সে এসে পৌঁছালো 40 মিনিট পর, এটা হচ্ছে 40 কিমি পথ, কিন্তু প্রথম ট্রেনটা মানে দ্রুতগামী ট্রেনটা এসে পৌঁছালো। ঠিক আছে, এখানে এসে সে থেমে গেছে। এবার বলা হয়েছে আমাদের এই যে যেটা কম স্পিড, সেই ট্রেনটা কত সময় পর এই যে এইখানে এসে ঠেকবে, এখানটাতে এসে দেখা করবে, এই প্রথম ট্রেনটার সাথে এসে সে দেখা করবে, সেটা আমাদেরকে বলা হচ্ছে। তো দেখো টোটাল দূরত্বটা আমাদের হচ্ছে কত? 120 কিলোমিটার। 120 কিলোমিটারের মধ্যে যেটা দ্রুতগামী ট্রেন সেটা কিন্তু 40 কিমি পথ এসে পড়েছে, তাহলে বাকি কতটা থাকলো? আমরা বিয়োগ করে দেখছি, 80 কিমি পথ থাকলো। এই 80 কিমি পথ আসতে এই যেটা কম স্পিড ট্রেনটার, এটা কত সময় লাগবে? সেটা যতটা সময় লাগবে সেটাই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে, তাই কি না? তো আমাদের কম দ্রুত গতি সম্পন্ন ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 30 কিমি পার ঘন্টা, 30 কিমি পার আওয়ার দেওয়া আছে। তাহলে বলো তো 1 মিনিটে সে কতটা দূরত্ব অতিক্রম করে? 60 মিনিটে 30 কিমি যায়, তাহলে 1 মিনিটে সে কতটা যাবে? 1 মিনিটে সে কতটা যাবে? 30/60 সমান সমান আমরা দেখতে পাচ্ছি হাফ কিমি করে কিন্তু প্রতি মিনিটে ট্রেনটা যেতে পারে। ঠিক আছে, হাফ কিমি করে, তাহলে 80 কিমি যেতে হবে তাকে। তাহলে 80 কিমি দূরত্ব অতিক্রম করতে গেলে তার কত সময় লাগবে? হাফ কিমি করে এক মিনিটে যেতে পারে, তাহলে 80 কিমি যেতে তার নিশ্চয়ই কি হবে? 2 দিয়ে 8, 80 দুগুণে 60, 160 মিনিট কিন্তু
তোমার ধীর গতি সম্পূর্ণ ট্রেনটার সময় লাগবে প্রথম ট্রেনটার সাথে দেখা করার জন্য। দ্রুত গতি সম্পূর্ণ ট্রেনটা যেখানে এসে থেমেছে 40 কিলোমিটার দূরে, সেখানে আসতে তার কিন্তু 160 মিনিট টোটাল সময় লাগবে। অপশন এতে দেখো সঠিক অ্যান্সারটা রয়েছে, বুঝতে কোনো অসুবিধা রইল না। পরের প্রশ্ন দেখো 65 নাম্বার, কি বলা হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আমরা এটা লসাগু করে নেব। 12, 16 এবং হচ্ছে 18, এগুলো লসাগু করবো। 2 দিয়ে দেখো 6 দুগুণে 12, 8 দুগুণে 16, হ্যাঁ সরি এটা 18 নয় 28 রয়েছে, এটা 28 রয়েছে। ঠিক আছে, এটা 28 রয়েছে। তারপরে হচ্ছে 14 দুগুণে কত হবে, 14 দুগুণে আমাদের 28, 2 দিয়ে দেখো, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। আর যাচ্ছে না, আমাদের একটু গুণ করে নেব, লসাগু করে নেব। এলসিএম কত হচ্ছে দেখো, এলসিএম হচ্ছে 2 দুগুণে হচ্ছে 4, ঠিক আছে 4 আর 3 4 12, 12 ইন্টু 4 7 28, এটা আমাদের গুণ করতে হচ্ছে, কত হয় 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 ওকে 8 আগে 9, 9 আর 4 কত হয়, 9 4 হচ্ছে আমাদের 13, 3 হাতে 1, 2 একে 2 3, 336। তার মানে আমি যদি 12, 16, 18, 28 দিয়ে যদি ভাগ করি 336 কিন্তু ভাগ মিলে যাবে, কিন্তু আমাদের বলছে যে কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে 1 বিয়োগ করলে বলা হচ্ছে তাহলে 336 এর সাথে আমাদের 1 যোগ করে আমরা বলবো এই যে 337, এই 337 থেকে তোমরা যদি 1 বিয়োগ করে দাও তাহলে যেটা বেরোবে মানে 336 বেরোবে, সেটা কিন্তু 12, 16, 28 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। মানে আমাদের অপশন দেখো ডিতে কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন চলে যাবো। এবার 69 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 171 কি সংখ্যা। 171 এটা কি মৌলিক সংখ্যা? অবশ্যই না, কারণ যেহেতু ভাগ করা যায়। কি করে বুঝলাম ভাগ করা যায়? 7 একে 8 একে 9, যেহেতু আমাদের এটা যোগফল 1 যোগ 7 যোগ 1, এই সংখ্যাগুলোর যোগফল আমাদের 9, তাহলে মানে আমি এটাকে এই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করতে পারবো, আবার 9 দিয়েও ভাগ করতে পারবো। তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, তাহলে প্রথম অপশন তো হবেই না। ঠিক আছে, আর জোড় সংখ্যা হতে গেলে পিছনে কি হয়, আমাদের জোড় সংখ্যা থাকতে হয়, তাহলে এটাও না। আমাদের তাহলে যেহেতু ভাগ করা যাচ্ছে তাহলে আমাদের যৌগিক সংখ্যা, অত কিছু ভাবার দরকার নেই, অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো 72 নাম্বার। 72 নাম্বার বলছে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে ট্রেনটির দৈর্ঘ্য যদি 80 মিটার হয়ে থাকে। তাহলে ট্রেনটি যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, তাহলে তাকে কতটা যেতে হচ্ছে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার প্লাস হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার, তার মানে হচ্ছে টোটাল মিলে হচ্ছে 200 মিটার। তাহলে 200 মিটার পথ কিন্তু তাকে অতিক্রম করতে হচ্ছে ট্রেনটাকে। ঠিক আছে, তাহলে কত সময় লাগবে, যেহেতু তার গতিবেগ কত 72 কিমি পার ঘন্টা, তাহলে 72 কিমি পার ঘন্টা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে হিসাব করলে 5/18 দিয়ে গুণ করব, তাহলে আমাদের গতিবেগ কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসবে। 18 দিয়ে আমরা 72 কে কাটলে 4 18 72, 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু ট্রেনটার গতিবেগ। তাহলে 200 মিটার পথ যেটা তার কত সময় লাগবে, প্রত্যেকে পারবে 200 কে আমরা 20 দিয়ে ভাগ করে দেবো, আমরা পেয়ে যাব 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সময় লাগবে আমাদের কিন্তু অতিক্রম করতে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 74 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 74 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর 9 সংখ্যাটি কত। আমাদের দেখো দুটো সংখ্যার একক আর দশকের অঙ্ক 9 হবে, তাহলে 7 2 9 হচ্ছে, অপশনগুলো দেখছি 7 2 9, 8 8 9, 5 4 9, 6 3 9, সবগুলো 9 হচ্ছে। তাহলে একক এবং দশকের স্থানের সংখ্যার যোগফল 9 এবং সংখ্যাটিকে আমরা যদি স্থান পরিবর্তন করি তাহলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, আমাদের তাদের সেই সংখ্যা দুটোর অন্তর কি হচ্ছে, আগে যেটা ছিল এবং পরে যেটা নতুন সংখ্যা তৈরি হলো তাদের অন্তর কিন্তু 9 বলা হচ্ছে। তাহলে অপশনগুলো টেস্ট করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, অঙ্ক করার দরকার নেই। দেখো এই যে 54 আছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা উল্টিয়ে লিখি তাহলে আমাদের কি আসবে, এটা আমরা পেয়ে যাব 45। তাহলে 45 আর 54 এর মধ্যে ডিফারেন্স কত, আমাদের 9 আসছে, তার মানে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আমি যদি 54 কে অদল বদল করে দেই, এককটাকে দশকে নিয়ে যাই, দশকটাকে এককে নিয়ে যাই, তাহলে নতুন যে সংখ্যা 45 হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু 9, যেটা আমাদের বলা হয়েছে, অন্যগুলো কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদের অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে কত নাম্বার দেখো, এবার আমাদের 84 নাম্বার অঙ্কে বলছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে প্রকৃত মূল্য কত, মানে কেনা দামটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে এমআরপি আছে, ঠিক আছে, এমআরপি কত 550 টাকা। তো এখান থেকে কি হয়েছে 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 20% ছাড়ে তাহলে বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইসটা কত হবে, এসপিটা কত হবে। 20% ছাড় মানে কি 100 টাকা লেখা থাকলে 80 টাকায় বিক্রি করবে, তাহলে আমাদের মার্কস প্রাইস যেটা আছে 550 টাকা, তাহলে আমরা কত টাকা বিক্রি করবো, কাটাকাটি করো, 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 5 8 40 0 হাতে 4,
5 আর 40 আর 4 হচ্ছে 44, তাহলে কত হচ্ছে 440 টাকা কিন্তু বিক্রয় করা হয়েছে। 440 টাকায় বিক্রি করেও তার কিন্তু কত লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। তাহলে আমাদের কস্ট প্রাইস কত, মানে প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য বলতে এখানে কেনা দামটার কথা বলা হয়েছে, কস্ট প্রাইস কেনা দাম, তাহলে 15% লাভ, 15% লাভ হয়েছে কত টাকায় বিক্রি করে, 440 টাকায় বিক্রি করে। তাহলে ক্রয় মূল্য কত, 15% লাভ মানে কি, আমরা যদি 100 টাকায় কিনি তাহলে আমরা বিক্রি করেছি 115 টাকা, তাহলে 100/115 টাকায় বিক্রি করলে কিনেছি 100 টাকায়, তাহলে 440 টাকায় বিক্রি করলে কিনেছি কত টাকায়, এটা আমরা কাটাকাটি করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে, 100টা কেন উপরে রাখলাম এই ভগ্নাংশের ক্ষেত্রে, যেহেতু আমরা কেনা দামটা বের করব, আর যেটাকে আমরা বের করব সেটাকে আমাদের উপরে রাখতে হয়। 100টা কেনা দাম, 115 টাকা বিক্রি করলে 100 টাকায় আমরা কিনেছি, তাহলে 440 টাকায় বিক্রি করলে কত টাকায় কিনেছি, এর জন্য আমরা এভাবে কিন্তু কাটাকাটি করব। তো দেখো 5 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে, 5 দিয়ে কাটলে আমাদের 20, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা আমাদের 23, 23 দিয়ে আমরা 440 কে কাটাকাটি করতে পারবো না, আমাদের দশমিকে আসবে, কিন্তু কোনো অপশন দশমিকে নেই, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, উপরে কোনোটি নয়, এটা কিন্তু আমরা সঠিক অ্যান্সার নেব। নেক্সট কি বলা হচ্ছে, 91 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে, যে একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ঠিক ততগুলি চারা গাছ লাগানোর পর 6টি চারা গাছ অতিরিক্ত হয়ে গেছে। মানে বাগানে ধরো 10টা সারি আছে, তাহলে প্রত্যেকটা সারিতে 10টা করে গাছ লাগানো আছে। যদি বাগানে 6টা সারি থাকে তাহলে 6টা করে গাছ লাগানো হয়েছে, তাহলে বাগানটিতে কটি সারি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 127টি চারা গাছ আছে, এই 127টির মধ্যে বেশি হয়ে গেছে কটা, সেটা 6টা, বিয়োগ করে দিচ্ছি 121টা, তাহলে 121টা চারা গাছকে আমরা রুট ওভার করে দেবো, তাহলে আমরা কি পাবো, 11 পাবো। এই 11ই হবে আমাদের অ্যান্সার। তাহলে 11টা যদি আমাদের সারি থাকে, সেই সারিগুলোতে 11টা, প্রত্যেকটা সারিতে 11টা করে গাছ বোনা হয়েছে, তাহলে কিন্তু আমাদের 121টা গাছ হয়ে যাবে, আর 6টা গাছ অতিরিক্ত, তাহলে টোটাল 127টা হয়ে যাবে। তাহলে আমাদের অপশন সিতে কিন্তু এটা সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 92 নাম্বার অঙ্ক কি বলা হচ্ছে, যে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে মধ্য সমানুপাতি কত আমাদের বের করতে হবে। আমরা যদি জানি 3টে সংখ্যা যদি পরস্পর সমানুপাতে থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি a/b = b/c লিখতে পারি। তো এখানে কি হচ্ছে, b² = a × c, এটা হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এবার দেখো এই যে আমাদের 3টে সংখ্যা গুণ করে, মানে এটা একটু বলে দিচ্ছি, a গুণ b গুণ c, এটা করে কিন্তু আমাদের 343 বলা হয়েছে। এই 343 সংখ্যার একটা বৈশিষ্ট্য কি বলতো, 7-এর কিউব, 7-এর কিউব করলে আমাদের 343 আছে। এবার দেখো এই যে b আছে না, এই b এর মান কি, 7-এর স্কয়ার, তাহলে 7×7 = 49, এর মান যদি আমরা 7 নিতে পারি, আর c এর মানও যদি আমরা 7 নিতে পারি, তাহলে 7×7 = 49। দেখো এদিক এদিক সমান হয়ে যাচ্ছে, তাহলে b² = a × c হয়ে যাচ্ছে। আর এই তিনটের মানে যদি আমরা 7 গুণ করে দেই, তাহলে কিন্তু abc গুণ করে দিলে আমাদের 343 হচ্ছে। তার মানে আমাদের কি, মধ্য অনুপাতটা অবশ্যই 7 হবে, অপশন এ, এটা কিন্তু আমরা সঠিক অ্যান্সার নেব। পরের প্রশ্ন দেখো, 93 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে, যে দুটি সংখ্যার গসাগু 5:13, তবে গসাগু যদি 11 হয় তবে সংখ্যা দ্বয় কত, সেটা আমাদের বের করতে হবে। তো দুটো সংখ্যা আমি ধরে নিচ্ছি 5x আর একটা 11x, তাহলে বলো এখানকার HCM কত হবে, গসাগু কত হবে, মিল কোনটা আছে, মিলটা নিতে হয়, শুধু x নিতে হবে। তাহলে x এর মান আমাদের বলে দেওয়া আছে 11, তাহলে x এর মান আমরা 11 পেয়ে গেলাম। আমাদের 5x আর 11x, তাই না, 5x এবং 11x এই দুটোর মধ্যে গসাগু যদি আমরা করি, HCM যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি, x পাচ্ছি, এটা হচ্ছে গসাগু পাচ্ছি। গসাগু কত পাচ্ছি, x, কেন, মিলের মধ্যে মিলটা নিতে হবে, আর তো কোনো কিছু মিল নেই, তাহলে আমাদের x হচ্ছে গসাগু, আর মানটা আমাদের দেওয়াই আছে 11, তাহলে 11 যদি x এর মান হয় তাহলে বসিয়ে দাও, 5 গুণ 11, 5×11 = 55, আর একটা হচ্ছে 11 গুণ 11, তাহলে কত হচ্ছে 121, তাই না, সরি সরি সরি, এই যে এখানে আমাদের একটু ভুলে গেছে, 13x ছিল, তাই না, এটা 11 বলছে না, 5:13 ছিল, এটা 13। তো দেখো এখানে আমাদের কত হচ্ছে, 13 গুণ 11, 13 গুণ 11 করলে আমাদের কত হবে, 13 গুণ 11 করলে আমাদের 13 গুণ 11 করলে আমাদের কত হবে, 143 হবে, এটা 143 হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, দুটো অনুপাত ছিল, 5:13 ছিল, তো ওখান থেকে আমরা 5x 13x নিব, গসাগু হয়ে গেল x, x এর মান 11, যেহেতু আমাদের গসাগুর মানটা দেওয়াই ছিল, তো 11টা মান বসিয়ে দিলাম, আমাদের 55 আর হচ্ছে 143 হলো, অপশন বি তে সঠিক অ্যান্সার। নেক্সট 95 নাম্বার, তো দেখো 95 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে, 100 টাকা এ বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এ এবং বি এর প্রাপ্ত অনুপাত 9:11, তাহলে এ আর বি এর টাকার পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। এ আর বি একদম খুবই সহজ অঙ্ক, এটা 9:11, তাহলে টোটালটার অনুপাতের যোগফল কত হচ্ছে, বলছে 20, 20-র মধ্যে 9 টাকা পাচ্ছে এ, তাহলে 100 টাকার মধ্যে কত টাকা পাবে, 20 দিয়ে এখানে 10, 90 টাকা পাবে এ, তাহলে বি নিশ্চয়ই আর কত পাবে, 110 টাকা পাবে বাকিটা। তাহলে 90 আর 110 কোথায় আছে সেটা দেখো, 20 দিয়ে কাটলে তো 5 হবে না, 5 হবে, আমি এখানে আবার 20 লিখে দিয়েছি, 5 × 100, 5 নং 45 টাকা, 5 নং 45 টাকা,
ঠিক আছে, 5 নং কত টাকা, 45 টাকা, আমাদের 5 নং 45 টাকা, আর একটা কত হবে 45 টাকা, বাকি টাকাটা কি হবে, অবশ্যই 55 টাকা হবে, আমার গুণ করতে একটু ভুলে গেছিল, সরি। এখানে আমাদের কত হবে 55 টাকা, তাহলে এ পাচ্ছে 45 টাকা আর বি হচ্ছে 55 টাকা, অতএব আমাদের বিতে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে, কোনো রকম অসুবিধা আর রইলো না। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটি মন মতো হয়েছে, তো এর পরের দিন আবার দেখা হবে নতুন ক্লাসে। ধন্যবাদ।